আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইফতারি পরে আমাদের আজকে লাইভ সেশনে। আমাদের আজকেও গুরুত্বপূর্ণ ক্লাস হবে, কিন্তু দিন যত যাচ্ছে ইফতারির পরে একটু ক্লান্তিটা বাড়তেছে অনেকের। আসলে যারা নিয়মিত রোজা রাখে তাদের আসলে তেমন কোনো ক্লান্তি লাগে না। আমরা নিয়মিত পড়াশোনাটাও চালিয়ে যাবো, কারণ আমাদের যেহেতু নতুন সরকার বসেছে এবং এই নতুন সরকারের অনেক টার্গেট কিন্তু বেকারদের কর্মসংস্থান সৃষ্টি। এই জন্য সার্কুলার কিন্তু দিতেই থাকবে। এই জন্য আমাদের একটু পড়াশোনা টেবিলে বসতে হবে। আমরা শুনতে পাচ্ছি যে বিসিএস কিন্তু বিসিএস পুলিশ হয়তো একটা নিয়োগ দিবে। এই জন্য পুলিশের পদসংখ্যা কিন্তু বাড়বে এবং সার্জেন্ট নিয়োগটাও আসবে, ইসাই নিয়োগ আসবে, কনস্টেবল পদেও নিয়োগ আসবে। কারণ অনেকে মনে মনে ভাবতেছেন আমাদের হাইট তো অত নাই, তার আমরা এগুলো শুনে লাভ কি? কথা সত্য, এটা উচ্চতা লাগবে। হ্যাঁ, আর একটা জিনিস আছে, আনমেরিড লাগবে। যারা আনমেরিড থাকবেন তারাই এসআই সার্জেন্ট এগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন, কনস্টেবল এতে পারবেন, কিন্তু বিবাহিতরা পারবে না। কারণ অনেকে বলেন স্যার যারা প্রেম করে, গার্লফ্রেন্ড আছে তারা কি পারবে, বা বয়ফ্রেন্ড আছে তারা কি পারবে? হ্যাঁ, তারা পারবে। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকলে অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু ওই যে বউ মানে বৈধ বউ বা বৈধ হাজবেন্ড থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। এটা হলো চাকরির একটা প্রধান শর্ত। আর আমাদের সামনে তো আরো সার্কুলার তো আসতেই আছে, সুন্দর সুন্দর সার্কুলার আসতেছে। সেই সার্কুলারগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। নিবন্ধনের একটা বড় সার্কুলার আসতেছে, বিসিএস আসতেছে। সুতরাং এইসব চাকরিগুলো যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদের পড়াশোনা টেবিলে পড়তে হবে। বিশ্বে আবার যুদ্ধের ঝনঝনানি, সারা বিশ্বের যুদ্ধই জীবন, তাই না? যুদ্ধই জীবন, যুদ্ধই লাইফ। কথাটা কিন্তু অ্যাডলফ হিটলার একটা কথা বলছে যে যুদ্ধই হলো জীবন। কথা সত্য। এই পৃথিবীতে একসময় যুদ্ধ লাগতে লাগতে ধ্বংস হয়ে যাবে, ঠিক আছে? মুসলমানরা মায়ের খেতে 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 একদম যখন দ্বার প্রান্তে চলে যাবে, এরপর আবার মেরুদণ্ড সোজা হয়ে আবার দাঁড়াবে। তো বিশ্বে আবার যেহেতু যুদ্ধ লেগেই গেছে, যুদ্ধ হোক যাই হোক, আমাদের আল্লাহ যেন বিশ্বকে ভালো রাখে, আমাদেরকেও যেন ভালো রাখে, এটাই আবার সবাই আশাবাদী। আর আপনারাও কেমন আছেন? একটু রমজানের মাসে কেমন আপনাদের পড়াশোনা কেমন চলতেছে? ঠিকমতো পড়াশোনা করতে পারতেছেন কিনা একটু কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান। আপনাদের কেমন লাগে আর জব মেডিসিন ক্লাসগুলো আপনাদের কেমন লাগে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন, ঝটফট ঝটফট। কে কোন জায়গা থেকে আজকে দেখতেছেন এটা? আচ্ছা, একটা জিনিস ভালো লাগলো যে জামাতের ইফতার মাহফিলে আমাদের এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু জনাব তারেক রহমান তিনি গিয়েছিলেন। এই জিনিসগুলো দেখলে আসলে খুব ভালো লাগে আসলে আমাদের, তাই তো? যে আমরা কখনো এরকম দেখিনি এর আগে যে বিরোধী দলের নেতারা ইফতার পার্টিতে প্রধানমন্ত্রী গিয়েছেন। যাই হোক, এটা দেখলাম, এটা ভালোই লাগে আসলে। আমাদের চাই বাংলাদেশটা একটা অন্য অন্য দেশের চেয়ে একটা রোল মডেল হোক একটা, ঠিক আছে? সমালোচনা হতেই পারে, রাজনীতির মাঠে সমালোচনা থাকবে, সমালোচনা না থাকলে কিন্তু কখনোই ভালো কিছু আশা করা যায় না। এই জন্য মনে করব যে সবাই আমরা একে অন্যে একত্রিত হয়ে আমরা একে অন্যকে কি করব, পরস্পরকে সাহায্য সহযোগিতা করে সুন্দর একটা বাংলাদেশ আমরা বিনির্মাণ করব। তবে আজকের লাইভ সেশনটা কিন্তু করাবো একদম, কিন্তু তার আগে আপনাদের শেয়ার করতে হবে। শেয়ার যদি না করেন তাহলে কিন্তু আমরা হবে না। শুভ সন্ধ্যা, তুলিকা তুলি তিনি বলেছেন শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। সবাই একটু শেয়ার করে দেন। হ্যাঁ, লাইভ ক্লাসটা কিন্তু অবশ্যই শেয়ার করতে হবে, শেয়ার না করলে কিন্তু হবে না। দ্রুত 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 একটু শেয়ার করেন সবাই, একটা করে শেয়ার করুন। স্যার পরীক্ষা কবে হবে? প্রধান ফাহিম রুনা তিনি লিখছেন পরীক্ষা কবে হবে, তার পরীক্ষা বানানটা ভুল। তা যারা এরকম বানান ভুল করেন তাদের আসলে কমেন্ট করাটা ঠিক না গো। একটু তোমরা এইরকম ভুলভাল কমেন্ট করো কেন? পরীক্ষা কবে হবে, কবে হবে, এরকম কথা। পরীক্ষা বানানটাই যদি আপনারা ঠিক মতো না পারেন তাহলে পরীক্ষাটা কেমন হবে বলেন? এই জন্য পরীক্ষা বানান ঠিক মতো লেখো। পরীক্ষা বানানটা কারা কারা সুন্দর মতো লিখতে বলেন তো? বলেন তো পরীক্ষা বানানটা সুন্দর মতো কে পারেন? একটু কমেন্টে জানান পরীক্ষা বানানটা কে পারেন। দ্রুত দ্রুত দ্রুত। তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু ঝটফট 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 ঝটফট। আসসালামু আলাইকুম স্যার, আমাদের সোহাগ রহমান স্যার গাইবান্ধা থেকে, ভেরি গুড। রুকসানা তিনি আমাদের পরীক্ষা বানানটা আছে, দেখি পরীক্ষা বানানটা আপনাদের একটু শিখাই। পরীক্ষা বানান সবাই একটু পরীক্ষা বানানটা লেখেন তো, দেখি কার কার ভুল হয়। পরীক্ষা বানানটা একটু সবাই একটু লেখেন। পরীক্ষা বানানটা আপনারা কারা কারা পারেন না একটু পরীক্ষা বানানটা আমাকে একটু লিখে দেখান, কারণ পরীক্ষা বানানটা খুবই দরকার। আমরা অনেকে ভুল বানানটাও পারি না, এই ভুল বানানটা পারি না, বাঙালি আমরা ভুল বানানটাও পারি না। আমরা পরীক্ষা দিই, আমরা পরীক্ষা দিই এতগুলো, অথচ পরীক্ষা বানানটাই পারি না। এই দুইটা জিনিস কিন্তু আপনাদের হয়। নিয়মিত যারা ক্লাস করেন, দেখেন আমি ওই দিন পেইড বেজের ক্লাসে বাংলা বানান রীতির ক্লাস করিয়েছিলাম, সেখানে আপনারা বানান, আপনাদেরকে অনেকগুলো বানান নিয়ম কিন্তু আমি শিখিয়ে দিয়েছি, কিন্তু আপনারা সেই বানানের নিয়মগুলো ঠিক মতো করেন নাই।
এই তো পরীক্ষা আমাদের হোসেন আহমেদ, রুকসানা রক্সি তিনি ভুল বানানটাও লিখেছেন পরীক্ষা। সাব্বির ফাহিম তিনি পরীক্ষা বানান লিখছেন। খাদিজা আক্তার নাদিরা তিনিও লিখছেন। ইসরাত জাহান চৌধুরী তিনি পরীক্ষা বানানটা দীর্ঘিকার দিয়ে লিখছেন। থ্যাংক ইউ বেবি, থ্যাংক ইউ। আমার কি শাহিন, এই যে দেখেন অনেকে। নীলা খান বেবি তুমি পারো নাই, তুমি আউট, তুমি আউট। ঝর্ণা পরীক্ষা বান দীর্ঘিকার, পরীক্ষা বানটা আজকে শিখে নাও সবাই, পরীক্ষা বানটা শিখে নাও। কিন্তু কেউ পারতেছে না তোমরা, পরীক্ষা বানটা তোমাদের কারোই হচ্ছে না, তোমাদের পরীক্ষা বানানটা কারোই হচ্ছে না। দেখি কারা পরীক্ষা বানান ভুল। জান্নাতুল ফেরদৌস ভুল বানান লিখেছেন ভয় রস্যুকার দিয়া। তা দেখি কার কার ভুল বানানটা হয়, একটু ভালো করে লেখেন দ্রুত। ওয়াও, রাজিয়া সুলতানা তোমার পরীক্ষা বানানটা ভুল। দেখেন এই ভুলের মধ্যেও ভুল চলে আসবে। দেখেন এই যে আপনারা জিনিসটা পারেন না, এটা কিন্তু খুবই দুষ্ট প্রকৃতির কথা। পরীক্ষা বানান লেখো পর ওইদিকে রিখিয়তে আকা পরীক্ষা, এটা হলো দীর্ঘইকা। দেখো পরি বানানটা যখন এখানে লিখবা তখন রস্বইকার হয়ে যাবে, আর ইক্ষা বানান অল টাইম দীর্ঘ খিয়াতে আকার ইক্ষা। তা পরিচক ইক্ষার সমান পরীক্ষাটা হলো সন্ধি গঠিত শব্দ। রস্বইকার কিংবা দীর্ঘইকারের পর রস্বইকার কিংবা দীর্ঘইকার থাকলে উভয় মিলে দীর্ঘইকার হয়। দ্রুত দ্রুত, এবার পানি দে, দ্রুত লাগে দ্রুত। তাহলে পরীক্ষা বানান পরস্কারে পরিযোগ ইক্ষা সমান কি পরীক্ষা। আবার দেখো ভুল বানানটাও অনেকে তোমরা ভুল করো, ভুল বানানটা ভয় রস্বইকার ভয় রস্বইকার ভুল ল ভুল। ভুল বানানটা সুন্দর মতো লিখে রাখো, ভুল বানানটা লিখে রাখো। এই যে জিনিসগুলো আপনারা পারেন না এগুলো কিন্তু ঠিক না। বাংলা ভাষার মূল উৎস কি? দ্রুত বলো, বাংলা ভাষার মূল উৎস কি? এই জিনিসটা অনেক আগে পড়িয়েছিলাম, আবার আজকে পরীক্ষায় আসছে। এক্ষেত্রে দেখেন যে বাংলা ভাষার মূল উৎস কি, বাংলা ভাষার মূল উৎস কি। এখানে 4টা অপশনের ভিতরে যদি ইন্দো ইউরোপীয় থাকতো তাহলে ইন্দো ইউরোপীয় তো টিক দিতে পারতাম। প্রকৃতপক্ষে বাংলা ভাষার মূল উৎস কিন্তু প্রাকৃত ভাষা। বাংলা ভাষার মূল উৎস কি? প্রাকৃত ভাষা। বাংলা ভাষার মূল উৎস যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে তো উত্তরটা হবে প্রাকৃত ভাষা। মনে থাকে জানো, বাংলা ভাষার মূল উৎস কি? প্রাকৃত ভাষা। গ্লাস চিনো? যাও গ্লাসে সুন্দর গ্লাস দিয়ে পানি নিয়ে আসো। বাংলা ভাষার মূল উৎস হলো প্রাকৃত ভাষা। বাংলা ভাষার মূল উৎস কি? প্রাকৃত ভাষা। যেহেতু অপশনে প্রাকৃত ভাষা নাই, কি আর করবা? অর্থাৎ বউ না থাকলে শালিতে টিক দিতে হয় ওইটা। তাহলে অনার্য মেরে দিয়ে আসতে হবে। কি মেরে দিয়ে আসতে হবে? অনার্যতে মেরে দিয়ে আসতে হবে। মনে থাকবে তো। প্রকৃতপক্ষে বাংলা ভাষার মূল উৎস কোনটা? আপনারা শেয়ার করেন, এটা কথা। রোজা রেখে কি খুবই টায়ার্ড হয়ে গেছেন আপনারা? রোজা রেখে টায়ার্ড হয়ে গেছেন বলেন না? শরীরে এনার্জি বাড়ান, এনার্জি বাড়ান শরীরে। প্রাকৃত ভাষা, প্রাকৃত যেহেতু নাই অনার্য মাইরে দিয়ে আসবা, আর কি করবা? আচ্ছা, বাংলা ভাষা সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কি বলেন তো? চমৎকার একটা প্রশ্ন। বাংলা ভাষা সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটা? মধুমালতী না, সিকান্দানামা না, শ্রীকৃষ্ণ কীর্তন নাকি বৈষ্ণব পদাবলী? এই জিনিসটা হলো মধ্যযুগের শ্রেষ্ঠ নিদর্শন। এই জিনিসটা কি? এই জিনিসটা হলো মধ্যযুগের শ্রেষ্ঠ নিদর্শন। মনে রাখবেন, এটা হলো মধ্যযুগের শ্রেষ্ঠ নিদর্শন। মনে রাখেন, মধ্যযুগের শ্রেষ্ঠ নিদর্শন কি? মধ্যযুগের শ্রেষ্ঠ নিদর্শন, এদিক দাও। মধ্যযুগের শ্রেষ্ঠ নিদর্শন হলো বৈষ্ণব পদাবলী। তাহলে উত্তরটা বলো দ্রুত। দ্রুত লেখো। হ্যাঁ, তাহলে বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কি? উত্তর শ্রীকৃষ্ণ কীর্তন, শ্রীকৃষ্ণ কীর্তন, শ্রীকৃষ্ণ কীর্তন। তাই এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির মূল রচয়িতা কে বলতে পারবা? দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির মূল রচয়িতা হলো বরু চণ্ডীদাস। বরু চণ্ডী দয়কার দাস দাস। দ্রুত লেখা। বরু চণ্ডীদাস। এই কাব্যটি 1909 সালে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিলা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের মাচা থেকে এই কাব্যটি উদ্ধার করেন তৎকালীন বাংলা ডিপার্টমেন্টের একজন অধ্যাপক। তার নাম ছিল মহামহোপাধ্যায় কে বলেন তো? না, হরপ্রসাদ শাস্ত্রী কিন্তু না, শ্রী বসন্ত রঞ্জন রায়। আমরা জানি কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক শ্রী বসন্ত রঞ্জন রায় 1909 সালে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিলা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের মাচা থেকে এ হাতে তুলো কাগজে হাতে লেখা একখানি পুঁথি উদ্ধার করেন। এই পুঁথির প্রথম কয়েকটি পৃষ্ঠা ছেঁড়া ছিল এবং শেষের প্রায় 45 পৃষ্ঠা ছেঁড়া এবং মাঝখানের কিছু পৃষ্ঠা ছেঁড়া। কিন্তু ওই চিরকুট একটা পাওয়া গেছে, অর্থাৎ ওর বার্নিং এর ভিতরে একটা চিরকুট পাওয়া গেছে এবং সেখানে লেখা ছিল শ্রী শ্রী রাধাকৃষ্ণ শ্রীকৃষ্ণ সন্দর্ভ। এখান থেকে শ্রী বসন্ত রঞ্জন রায় অনুমান করলেন যে এই কাব্যটির নাম হয়তো এটাই। পরবর্তীতে তিনি এটা সংস্কার করেন এবং নিজেই সম্পাদনা করে 1916 সালে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে শ্রীকৃষ্ণ কীর্তন নামে এই কাব্যটি তিনি প্রকাশ করেন। তাই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির
মূল রচয়িতাকে, উত্তরটা হবে বরুচণ্ডী দাস। আর যদি বলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির আবিষ্কারক কে, তাহলে হবে বসন্ত রঞ্জন রায়। এটা আবিষ্কার করা হয় কত সালে? 1909 সালে। কোথা থেকে? 1909 সালে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের মাচা থেকে এই কাব্যটি উদ্ধার করেন। আর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি প্রকাশ পায় 1916 সালে। 1916 সালে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। ক্লিয়ার? লিখেছেন সবাই? লিখেছেন তো? ওকে। জীবন, আচ্ছা হিজরা কোন লিঙ্গ? এটা আমি অনেকবার পড়িয়েছি আগের ক্লাসে। বলেন হিজরা। এখন দেখবেন, এখন কিন্তু রমজান মাস, বিভিন্ন প্রতিষ্ঠান এসে টাস টাস করে হাতে তালি মারবে। এই যে হিজরা, বলেন এটা কোন লিঙ্গ? দ্রুত বলেন, দ্রুত বলেন। উত্তরটা কিন্তু বলতে হবে, উত্তরটা না বললে হবে না কিন্তু। দ্রুত বলেন, বলেন হিজরা কোন লিঙ্গ? তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি, এরপর আমাদের নামাজ শুরু হয়ে যায়, তাই না? হিজরা কোন লিঙ্গ? দ্রুত বলেন, হিজরা কোন লিঙ্গ? দ্রুত বলো, দ্রুত বলো, দ্রুত বলো। কি হবে, কি হবে, কি হবে? এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধুই ভালোবাসা দিও বন্ধু। হিজরা কোন লিঙ্গ? ক্লিব লিঙ্গ, উভয় লিঙ্গ, নিত্য পুরুষ বাচক নাকি নিত্য স্ত্রী বাচক শব্দ? বলেন, দ্রুত বলেন, দ্রুত 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 দ্রুত। ক্লিব লিঙ্গ, উভয় লিঙ্গ, নিত্য পুরুষ বাচক শব্দ। সবাই পারতেছে, কারণ কি? সবাই ক্লিব লিঙ্গ মারতেছে। নিঝুম রাত্রি, তিনি বলতেছেন উভয় লিঙ্গ। শাপলা আক্তার, সবাই বলতেছে ক্লিব লিঙ্গ। হ্যাঁ, তবে উভয় লিঙ্গের দলেও মানুষ আছে। এই যে দেখেন আব্দুল করিম হাওলাদার, তিনি বলছেন উভয় লিঙ্গ। দ্রুত রুকসান আলাইসে, ও বাবা তুমি শুধু ভালোবাসা দিও, হয় এটাই লাগবে। দ্রুত দ্রুত রাকিব বলছে এদের জ্বালায় বাসে ট্রেনে উঠা যায় না, বা গুড, এটা ঠিক আছে, এদের জ্বালায় বাস ট্রেনে উঠা যায় না। এই চমৎকার একটা ওয়ার্ড আমাদের হিজরা। আসলে এটা কোন লিঙ্গ? যারা উভয় লিঙ্গ বলেছেন, আসলে দেখেন এটা উভয় লিঙ্গ কিন্তু না। অনেকে মনে করেন হিজরা দেখতে অনেক সুন্দর, অনেকে মনে করেন যে এই মনে হয়, এটা মনে হয় নারী, আবার কেউ দেখতে মনে হয় আসলে নারী নারী মনে হয়, আবার কণ্ঠ মনে হয় পুরুষ পুরুষ। তো আমরা অনেকে মনে করি যে এই দেহটার ভিতরে হয়তো পুরুষের যন্ত্রপাতিও আছে বা নারী যন্ত্রপাতিও আছে, এই জন্য আমরা অনেকে এটা ভুলে উভয় লিঙ্গ বলে ফেলি। আসলে হিজরা হবে যারা ক্লিব লিঙ্গ বলছেন এটা। স্যার এটা ক্লিব লিঙ্গ মানে জড় পদার্থ। ক্লিব লিঙ্গ মানে জড় পদার্থ, অর্থাৎ এদের কিছুই নাই। এর আসলে ও বাচ্চা উৎপাদনের ক্ষমতা নাই, ও বাচ্চা দিতেও পারে না, বাচ্চা উৎপাদনের ক্ষমতাও তার নেই। এক কথায় সেই জন্য এটাকে জড় বস্তু বলা হয়েছে। এই জন্য হিজড়া মনে রাখবেন, এটা হলো ক্লিব লিঙ্গ, অর্থাৎ পুরুষের যে অস্ত্রপাতি আছে এটা তাদের দেহে নাই, আবার নারী দেহের যে অস্ত্রপাতি আছে হয়তো 50% অস্ত্রপাতি আছে, 50% নাই, এরকম। এই জন্য একটা জড় পদার্থ, এই জন্য এদের বলা হয় ক্লিব লিঙ্গ। তাহলে হিজড়া কোন লিঙ্গ? ক্লিব লিঙ্গ, ক্লিব লিঙ্গ, ক্লিব লিঙ্গ, মনে থাকবে তো? ওকে, আমরা সবাই পেরেছি। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা দেখি তো পরেরটা কোনটা হয়? পাউরুটি। খুব ফেভারিট একটা জিনিস পাউরুটি। ছোটবেলা আমরা কিন্তু খেয়ে খেয়ে মানে 1 টাকা দিয়ে 2 টাকা দিয়ে একটা সাদা সাদা রুটি, গ্রামগঞ্জে সুপারি দিয়ে, ধান দিয়ে, চাল দিয়ে, ওই মানে গ্রামে রুটি পাওয়া যেত। ঝাঁকায় মানে শীতের দিনে রুটি বিক্রি করতে দেখতাম ঝাঁকায় করে মানুষে, এবং ওই রুটি সাদা সাদার উপরে একটু পোড়া পোড়া থাকতো, ভিতরে একদম নরম তুলতুলে রুটিগুলা, গরম গরম রুটিগুলা খাইতে সেই স্বাদ। ঠিক আছে, তো এই যে পাউরুটি, এটা কোন ভাষার শব্দ? এটা আপনাদেরকে বলতে হবে। পাউরুটি কোন ভাষার শব্দ? পাউরুটি পাঞ্জাবি নাকি ফরাসি? ফরাসি মানে ফ্রান্স, ফরাসি মানে ফ্রান্স, নাকি গুজরাটি নাকি পর্তুগিজ? দেখি কারা কারা পারেন। হ্যাঁ বলেন তো, বলেন তো, বলেন তো, বলো। যন্ত্রপাতি অবচয় হচ্ছে কোনটা কোনটা বলো তো, বলতে বলতে কোনটা কোনটা কোনটা? গুজরাটি, অনেকে বলছেন পর্তুগিজ, অনেকে বলে পর্তুগিজ। পাউরুটি পর্তুগিজ কেউ বলেছেন, তবে পর্তুগিজের দল ভারী, আপনারা ভালোই পারেন তাহলে পাউরুটি, তাই না? আমরা ছোটবেলা পাউরুটি খেতাম কিন্তু না, ছোটবেলার জিনিসগুলো আসলে অনেক মনে পড়ে, তাই না? রিয়েলি ছোটবেলার জিনিসগুলো অনেক 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 স্মৃতি, অনেক স্মৃতি, তাই তো? গুড। তাহলে পাউরুটি কোন ভাষার শব্দ? সবাই বলছেন এটা হলো পর্তুগিজ। পর্তুগিজ বান যারা দীর্ঘইকার দিচ্ছেন তারা ভুল, কারণ এটা হলো বিদেশি শব্দ। পর্তুগিজ বানটা অবশ্যই রস্বইকার। এই যে চাবি, বালতি, এগুলো কি শব্দ? পর্তুগিজ শব্দ, তাই না? চাবি, বালতি, এগুলো কি করলো? গির্জা, পাদ্রি, এগুলো সবই হলো পর্তুগিজ শব্দ।
ওয়াও, চমৎকার একটা। এই ডেঙ্গু এটা হলো আমাদের বাংলাদেশের একটা মানে 12 মাস যে রোগটা পাওয়া যায় হসপিটালে, আপনি ঢাকা মেডিকেলে যাবেন, ঢাকা শহরে দেখবেন এর ডেঙ্গু রোগী সারা বছরই পাওয়া যায়। আগে আমরা শুনতাম যে কেবল বর্ষা ঋতুতেই মনে হয় ডেঙ্গু রোগী পাওয়া যায়, আসলে বর্ষা ঋতু না, এই ডেঙ্গু রোগী পাওয়া যায় আমাদের সারা বছরই বাংলাদেশে পাওয়া যায় এই ডেঙ্গু রোগী। তারা দ্রুত বলতে হবে আপনাদের ডেঙ্গু কোন ভাষার শব্দ, দ্রুত বলো। হ্যাঁ, আলপিন পর্তুগিজ ভাষার শব্দ। শামিম রেজা, তাবির তুবা, রাজিয়া সুলতানা, সেতু সরকার, দ্রুত বলো। সাজেদুল বা রুকসানা, দ্রুত বলো, দ্রুত দ্রুত। শামিম রেজা, আরাফাত হোসেন, বিপাশা, দ্রুত বলো। সুলতানা, দ্রুত বলো। আতকুল ইসলাম, অরণ্য, নাসরিন সুলতানা, নীলা। কোনটা হবে, কোনটা হবে বলো তো? ডেঙ্গু কোন ভাষার শব্দ? স্যার হিজড়াদের সাথে উল্টা পাল্টা করলে স্বাধীন বাংলাদেশ দেখিয়ে দিতে চায়। স্বাধীন বাংলাদেশ আবার কোনটা? হ্যাঁ, হিজরাতের সাথে উল্টা পাল্টা তুমি করতে যাও কেন? তুমি দেশে এত মেয়ে থাকতে তুমি হিজরাতের সাথে ধাক্কা খেতে যাও কেন? হ্যাঁ, দুষ্ট বালক তুমি যাও কেন? স্প্যানিশ বানান দ্বারা দীর্ঘ লিখছো, তারা ঠিক নাই। দ্রুত বলো। স্প্যানিশ, স্প্যানিশ। হ্যাঁ দ্রুত। ডেঙ্গু কোন দেশ শব্দ? হ্যাঁ, ডেঙ্গু স্পেন। মনে রাখবেন ডেঙ্গু এটা আসতে পারে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে মাথার ভিতরে গেঁথে রাখো, যেহেতু এই রোগটা আমাদের বাংলাদেশে ডেঙ্গু রোগী প্রচুর পরিমাণে আছে, ঠিক আছে না? তো এই যে এডিস মশার কামড়ে এই ডেঙ্গু রোগ হয়। কোন মশার কামড়ে? এডিস মশার কামড়ে আমাদের ডেঙ্গু রোগ হয়, তাই তো? একদম জ্বরের তাপমাত্রা। ডেঙ্গু হয়েছে কার কার একটু বলো তো? আমার হয়েছিল রে ভাই, এই ডেঙ্গু আমার হয়েছিল, আমি বুঝছি রে ভাই। এ ডেঙ্গু রোগ যেন আল্লাহ রহম করে। ডেঙ্গু এমন একটা, এটা হইলে মানুষের মৃত্যুর প্রায় মনে করবেন যে মৃত্যুর দ্বার প্রান্তে চলে যায়, 80% মৃত্যুর দ্বার প্রান্ত থেকে ফিরে আসে। আমার হয়েছিল, আমি বুঝতে পেরেছিলাম যে ডেঙ্গু কতটা আতঙ্কের নাম। আপনাদের কারো কি ডেঙ্গু হয়েছিল বলো না? কারো কারো ডেঙ্গু হয়েছিল তোমাদের? জুইনা আক্তার বা জান্নাতুল ফেরদৌস, সুজন, স্প্যানিশ, দ্রুত বলো। মিতা লোকমা, নমস্কার স্যার। হোসেন আহমেদ, স্প্যানিশ। রাবিকা রহমান, রাবিয়া রহমান, আচ্ছা। মনিরুল হাসান, গহ। ডেঙ্গু হয়েছিল তোমাদেরকে? কি ডেঙ্গু অ্যাটাক করছিল কাকে? আচ্ছা দেখো, সম্বোধন পদের কর কোন জ্যোতিচিহ্ন বসে? দেখো সম্বোধন পদটা কি? ওগো তুমি একটু কাছে আসো, না? ইফতারি পরে স্ত্রী হাজবেন্ডকে কি বলে? ওগো একটু বুকে আসো। কারণ বাংলায় কারণ শুনেছি ইফতারি পরে নাকি স্বামী যদি স্ত্রীকে বুকে জড়ায় নেয় তাহলে নাকি সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। এই যে ওগো বলে একটা সম্বোধন করে, তাহলে এই ওগোর পরে কোন জ্যোতিচিহ্ন বসে? দ্রুত বলো। ওগোর পরে কোন জ্যোতিচিহ্ন বসে? দ্রুত বলো। দ্রুত বলো, বলো না কেন? এই যে পরিচিত বন্ধু, এই যে আমার বাবা মার হয়েছিল, দেখছেন অনেকের হয়েছিল কিন্তু। ফারিয়া জান্নাত, গ। আচ্ছা, সম্বোধন পদের পরে কি বসে বলো না? সম্বোধন পদের ওগো শুনে যাও, কোনটা হবে? ক, ক, কমা বা পাদচ্ছেদ। ওরে বাবারে, আদি বা মো, ওর বলছে স্যার আমার 2বার হয়েছে। বাবা, তোমার মশা না খুব লাইক করে, তাই সে তোমাকে সুযোগ পেলে এই সবল মারে, তাই না? স্যার যারা সিঙ্গেল, সেতু সরকার একটা কমেন্ট করছে যে স্যার আমরা কি করব? হ্যাঁ, যারা সিঙ্গেল আছো তারা ইফতারি পরে কি করবা? তখন ইফতারি পরে তখন না তোমাদের কিছু করার নাই, একটা কোলবালিশ থাকলে ওটা জড়াইলে একটু দুধের সাথে ঘুলে মিটাইলে আর কি, এছাড়া তো কিছু করার নেই। তাহলে এই সম্বোধন পদেরকে কি হবে? কমা হবে। যারা এই কমা বলেছেন তাদেরটাই সঠিক, ঠিক হবে? তাহলে হ্যাঁ, নাসির স্যার চিহ্ন বসে। আরে না, আমার চিহ্ন কেন? আমিও তো তোমাদের একজন। তাহলে সম্বোধন পদের পর কমা বসে, বলে পাপে বিরত থাকো। বলো এটা কি হবে? পাপে বিরত থাকো, এটা কমা হবে, কোনটা হবে? পাপে বিরত থাকো, এটা কি হবে? পাপে বিরত থাকো। হ্যাঁ দ্রুত 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 দ্রুত, কি হবে বলো? পাপে বিরত থাকো, এটা কি হবে? তুমি দেখবা রমজান মাসে সব সময়। আজকে কি করছি জানো? আজকে মানে একটা লেগুনে আসতেছি, কোথা থেকে? তোমার সিটি ভার্সিটির ওখান থেকে আমি একটা লেগুনে আসতেছি ঢাকায়। এখন সেই উঠলাম গাড়িতে, লেগুনে দেখলাম নায়িকা নায়কের পুরো কাঁধ একদম পুরো টায়ার্ড হয়ে পড়ে গেছে, মানে কয় ও নো, আজকে বেবি না অনেক অনেক টায়ার্ড রোজা রেখে। তা রোজা রেখে সে টায়ার্ড, এই জন্য কি করছে, নায়কের ঘাড়ে সে একদম হেলে পড়ে গেছে। মানে এতে রোজাটা আরো মানে গাঢ় হয়েছে তাদের, তাই না? হ্যাঁ,
কত সুন্দর, রোজা রাখলে তারা টায়ার্ড লাগলে আরেকজনের কাঁধে ঝাঁপাইয়া পড়ে। তা পাবে এক কথা, এত বাবার টাইম নেই স্যার। বিরত মানেই কি অপাদান, বিপদ মানে বিরত মানেই কি অপাদান করো, বিরত মানেই কে অপাদান করো, বিরত মানেই অপাদান। এই কথাটা কিন্তু আমি চোরামি বুদ্ধিটা শিখিয়ে দিয়েছিলাম যে স্যার বিরত কথাটা থাকলে অপাদান করো। দেখেন অপাদান কারোর কাছে আছে মূল শব্দ হলো পাপ। পাপ যদি একার থাকে পাপ এ, তাহলে অপাদানের সব তুমি, অপাদানের সব তুমি। মনে থাকবে? ওরে বা ইফতারিতে দেখলে মাথা গরম, দেখবেন এই আবার নিয়ে যায় এরকম বোতল নেয়, এই বোতলে করে কি জানেন, বোতলে আবার ইসুফগুলের ভুসি তোকমা ট্যাং এই গুল্লে গুল্লে আবার নাইকে নিয়ে আসে, আবার নায়ক নায়িকা কত সুন্দর করে ইফতারি বানায়, সেই আবার খায়। মানে রোজাটারে যে কি বানাইছে ফ্যাশন, বর্তমানে রোজাটা একটা ফ্যাশন হয়ে গেছে। ইফতারি করে দুইজনে ঠিকই, কিন্তু নামাজের কথা ভুলে যায়। কোনটি উপপদ তৎপুরুষ সমাস বলো, কোনটি উপপদ তৎপুরুষ সমাস, এটা বলো কোনটি উপপদ তৎপুরুষ সমাস। দ্রুত দ্রুত এগুলো কি হবে, দ্রুত দ্রুত বলো কোনটি উপপদ তৎপুরুষ সমাস। ছেলে ধরা, প্রতিবাদ, বিলাত ফেরত, উপগ্রহ, কোনটা হবে? দ্রুত দ্রুত এটা কি হবে বলো, এটা কি হবে? এই যে কোনটি উপপদ তৎপুরুষ সমাস কোনটা হবে? ছেলে ধরা, প্রতিবাদ, বিলাত ফেরত, উপগ্রহ, কোনটা হবে? এই হৃদয় খান কট খাইছে দেখছে, কয় ক্লাস কইতে আসছেন নাকি প্রেম প্রীতি দেখছেন, এই হৃদয় খান ওর আঘাত লাগছে দেখছেন, ওই আকামগুলা করে এর লেগে ও কট খাইছে। হ্যাঁ দেখছো একজন পাওয়া গেছে, এই যে আমাদের এখানে হৃদয় খানকে পাওয়া গেছে, ও এই আকামগুলা করে, রোজা রাইখা ওই আকামগুলা করে, এই একটা পাওয়া গেছে আমাদের। উপপদ তৎপুরুষ সমাস চেনার উপায় কি বলতো? এক কথায় প্রকাশের মতো। কি বলেছিলাম? এক কথায় প্রকাশের মতো। চোরামি বুদ্ধি শিখাই দিছি, এক কথায় প্রকাশের মতো। এক কথা প্রকাশ করার পর উপগ্রহ, এটা কি না, না গ্রহের তুলো, বিলাত ফেরত, বিলাত থেকে ফেরত, এটাও হয় না। প্রতিবাদ, বিরুদ্ধবাদ, এটাও হয় না। ছেলে ধরা, এটা এক কথা প্রকাশ কি? ছেলে ধরে যে। দ্রুত লেখো ছেলে ধরা, এরকম আসতে পারে খেচর, আকাশে চড়ে যে খেচর, এরকম আসতে পারে পঙ্কজ, পঙ্কজ। তাহলে খেচর পঙ্কজ এগুলো কি সবই হলো উপপদ তৎপুরুষ সমাস। দ্রুত লেখো স্যার গরুর ভুসি, না গরুর বানান ভুল। এই যে একজনে গরুর বানান ভুল ধরেছে, দেখো গরু বানান হবে গয়কারে গরু, গরু লিখছে সবাই এটা গট। হ্যাঁ ছেলে ধরা, ছেলে ধরে যে এক কথা প্রকাশ, অর্থাৎ উপপদ তৎপুরুষ সমাস তোমার মনে রাখবা, যেটা এক কথা প্রকাশ করে দেবে। ওয়াও, বেতিয়ার বহুব্রী, চমৎকার একটা জিনিস। নিচের কোনটি বেতিয়ার বহুব্রী আমরা শিখেছিলাম? বেতিয়ার বহুব্রী চেনার উপায় হলো লেখো পূর্ব পদে সরেয়া, পূর্ব পদে সরেয়া, পূর্বপদে সরেয়া এবং পরপদে কি থাকবে? এবং পরপদে রস্যই থাকবে। তাই পূর্বপদে সরেয়া এবং পরপদে যদি রস্যই থাকে তাহলে সেটা বেতিহার বহুব্রী সমাস হয়। এবার তোমরা বের করো কোনটা হবে। স্যার রাজপথ কি? পথের রাজা, রাজপথ। দ্রুত বলো এটা কি হবে? কানাকানি। আমাদের অলরেডি একজনে বলে ফেলেছেন স্যার কানাকানি। এরপর কি আছে দেখি, লিয়াকত কাদ্রি। দ্রুত বলো পাউরুটি প্রতিশব্দ, এটা কি হবে? দ্রুত বলো পূর্বপদে সরে এবং পরপদে যদি রস্যই হয় তাহলে সেটা বেতিয়ার বহুব্রী হয়। যেমন এই যে আমরা এতক্ষণ হাসাহাসি করলাম, কি করলাম? হাসা হাসি। এই যে হাসা পূর্বপদে সরেয়া, হাসি পূর্বপদে রস্যইকার। তা পূর্বপদে আ এবং পরপদে যদি রস্যই থাকে তাহলে সেটা কি হয়ে যায়? দ্রুত 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 কি হবে, কি হবে, কি হবে, কি হবে? অবশ্যই একজন বলছে স্যার কানাকানি, না 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 কানাকানি, সরি গায়ে হলুদ, গায়ে হলুদ হবে না, গায়ে হলুদ হবে না, গায়ে হলুদ হলো মধ্যপদ হবে বহুব্রী সমাস। তাই যে কানাকানি, কানাহা, কানাকানি, এই তো হয়ে গেছে। দ্রুত বলো মনে থাকবে। গুড। আপনারা একটা বেতিয়ার বহুব্রী উদাহরণ দিতে পারেন? একটা বেতিয়ার বহুব্রী আমি তো একটা দিয়ে দিলাম, এরকম হাসাহাসি আরো দুই একটা উদাহরণ দেন তো আপনারা। বেতিয়ার বহুব্রী দুই একটা উদাহরণ দেন না। এখানে একটা আছে ঢাকা যোগ ঈশ্বরী, ঢাকাশ্বরী। নিচের কোন নিয়মে এটা হয়েছে বলতে পারবেন? ঢাকেশ্বরী। তা দেখো ঢাকা যোগ ঈশ্বরী, ঢাকেশ্বরী কোন নিয়ম হয়েছে? এই নিয়মগুলো ভাঙার আগে দেখেন আমি একটু ভেঙে দিই। ঢাকেশ্বরী এভাবে থাকে তাই না? তাহলে এই যে মূল শব্দ কি? ঢাকা। মূল শব্দ ঢাকা, ঢাকার কা, ঢাকা। ঢাকা যোগ ঈশ্বর, ঈশ্বর বানান কি জানি তো আমরা, দীর্ঘই শয়বর ঈশ্বর। ঈশ্বর থেকে কি আসবে? ঈশ্বরী, দীর্ঘই তালবস্যা রয় দীর্ঘিকার, এই যে ঈশ্বরী। তাই তো এখন দেখো এখানে তো ভাঙো, ঢাকা কোন ধ্বনি আসছে? সরেয়া, প্লাস এখানকার কোন ধ্বনি আসছে? দীর্ঘই। তাই আকার প্লাস দীর্ঘইকার।
আকার প্লাস দীর্ঘিকার মিলে কি হয়? একার হয়। এই যে একার ঢাকে, তার আকার সরিয়া প্লাস দীর্ঘ ইজ ইকুয়াল টু এ। স্যার এই ঠেলাঠেলি চুলাচুলি মাঠামাঠি বা লাঠালাঠি হাতাহাতি, ভাই তো তোমার তো ভালোই পারো গট। এখন আবার কেউ আবার ওই লাঠালাঠি করতে যায় না আর হাতাহাতি করতে যায় না, তাহলে আবার বিপদ ঘটাই ফেলাবা তোমরা। তাহলে এখানে আ প্লাস দীর্ঘই প্লাস এ, এই যে এইটা। এরকম যদি আরো আসে পরীক্ষায়, তাহলে আমি আর একটা উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। এরকম সূত্র থেকে যদি ধরে আপনাকে সন্ধির ক্ষেত্রে, কিন্তু এগুলো সন্ধি বিচ্ছেদ করে তারপর বের করতে হয়। যেমন আমি একটা উদাহরণ দিয়ে দেখো, এই যে হস্কে হিম ময়কারমা চল হিমাচল। তা হিমাচল শব্দটি সন্ধি কোন নিয়ম আছে? হিমা। তা মূল শব্দ কি? হিম। হিম অর্থ কি? ঠান্ডা। প্লাস হলো অচল, অচল আর অচল। হিম প্রত্যেকটা ব্যঞ্জনধ্বনির নিচে একটা অ থাকে, প্লাস এখানে সরাসরি আছে অ। অকার প্লাস অকার মিলে কি হয়েছে? আকার হয়ে গেল। আকার। তো অকার প্লাস অকার মিলে কি হয়ে গেল? আকার হয়ে গেল। এরকম সূত্রগুলা ভেঙে ভেঙে বের করতে হয়। লিখছেন সবাই? স্যার লাঠালাঠি হয়েও কমেন্ট হবে? হ্যাঁ, এটাও হবে। ভেরি গুড, লিখেছি আমরা না? আচ্ছা পরেরটা দেখি আমরা, 11 নম্বরটা দেখি। রাজা রাজায় লড়াই করছে। দেখো, রাজায় রাজায় লড়াই করছে, রাজায় রাজায় লড়াই করছে। এই বাক্যে রাজায় রাজায় কি হবে? দ্রুত বলো। রাজায় রাজায় লড়াই করছে, এখানে রাজায় রাজায় লড়াই করছে। এই বাক্যে রাজায় রাজায় কি হবে? দ্রুত বলো। এই একটা রাজা, এই একটা রাজা, দুই পিস রাজা কিন্তু। উত্তরে কে পারেন বলেন তো? রাজায় রাজায় লড়াই করছে। রাজায় রাজায় লড়াই করছে। এ বাক্যে রাজায় রাজায় কি হবে? প্রযোজক কর্তা, মুখ্য কর্তা, বেতিহার কর্তা, নিযন্ত কর্তা। কোনটা হবে? হ্যাঁ, সুজন বলছে স্যার এটা বেতিহার কর্তা হবে। কথাটা সত্য, এটা বেতিহার কর্তা হবে। এখন দেখো বেতিহার কর্তাটা কি, ভালো করে খেয়াল রাখো। মাকে পাশাপাশি এরকম দুটি সাবজেক্ট থাকবে। বেতিহার কর্তা হলো একদম পাশাপাশি দুটি সাবজেক্ট থাকবে, মনে রাখবা। পাশাপাশি কয়টা? পাশাপাশি দুটি সাবজেক্ট থাকবে। তার বেতিয়ার কর্তা চেনার উপায় হলো পাশাপাশি দুটি সাবজেক্ট থাকে এবং একই কাজ করে। পাশাপাশি দুটি সাবজেক্ট একই কাজ করবে, পাশাপাশি দুটি সাবজেক্ট একই কাজ করবে। যেমন দেখো, বউ শাশুড়ি, কি লিখলাম? বউ শাশুড়ি, বউ শাশুড়ি ঝগড়া করছে, বউ শাশুড়ি ঝগড়া করছে। এখন দেখো, এখানে বউ আর শাশুড়ি দুইজন, কিন্তু দুইটা সাবজেক্ট। এখানে ঝগড়া করার কাজটা কিন্তু বউ করতেছে, শাশুড়ি করতেছে। এরকম যদি দুইটা পাশাপাশি দুইটা সাবজেক্ট বসে যদি ভার্বের কাজটা দুইজন সমান তালে করে, তাহলে সেটাকে বলা হবে বেতিহার কর্তা। বেতিহার কর্তা মনে থাকবে। আপনারা এরকম একটা উদাহরণ দিতে পারেন। টিয়া ময়না, এই যে দেখো টাসকে টি অন্তাস্তিকা, টিয়া ময়না, টিয়া ময়না কি করে? টিয়া ময়না গান করে, টিয়া ময়না গান করে। তা দেখো এখানে টিয়া আর একটা কি? ময়না। টিয়া ময়না গান করে, এগুলো কি? একসাথে দুইটা কাজ করতেছে, এগুলোকে বলা হয় বেতিহার কর্তা। পারবো আমরা? এই যে বলতেছে বাঘ মহিষে এক ঘাটে পানি খেয়ে, এটা মিথ্যা কথা। আমি কখনো দেখি না বাঘ মহিষে এক ঘাটে পানি খেয়ে। মিথ্যা কথা বলবো না, সত্য কথা বলো। স্বামী স্ত্রীতে ড্যাশ খায়, আবার কেমন কি? হ্যাঁ, আমি জীবনও দেখি না বাঘ আর মহিষ লড়াই করে। হ্যাঁ, ওই জিওগ্রাফি চ্যানেলে দেখছি যে তারা কি করে, বাঘ আইসা মহিষ অ্যাটাক করে, এটা দেখেছি। তাহলে গেল এটা। আচ্ছা, কোনটি ধ্বনি বিপর্যয় উদাহরণ বলো তো? এই জিনিসটা কি ধ্বনি বিপর্যয়? এর আরেক নাম ধ্বনি বিপর্যয়, আরেক নাম হলো বর্ণ বিপর্যয়। আরেক নাম কি? বর্ণ বিপর্যয়। তা ধ্বনি বিপর্যয় আরেক নাম কি? বর্ণ বিপর্যয়। দ্রুত লেখো, দ্রুত বলো। তো এটা কি হবে? ধ্বনি বিপর্যয়। এর আরেক নাম হলো বর্ণ বিপর্যয়। তো শব্দের মধ্যে দুটো ধ্বনি পরস্পর জায়গা বদল করবে, এটা চেনার উপায় হলো লেখো, শব্দের মধ্যে দুটো ধ্বনি লেখো। শব্দের মধ্যে, শব্দের মধ্যে দুটো ধ্বনি, শব্দের মধ্যে দুটো ধ্বনি পরস্পর, শব্দের মধ্যে দুটো ধ্বনি পরস্পর জায়গা বদল করবে, পরস্পর জায়গা বদল করবে। দ্রুত লেখো, শব্দের মধ্যে দুটো ধ্বনি পরস্পর জায়গা বদল করবে। দ্রুত লেখো, দ্রুত বলো। শব্দের মধ্যে দুটো ধ্বনি পরস্পর জায়গা বদল করবে। শব্দের মধ্যে
দুটো ধ্বনি পরস্পর জায়গা বদল করে। এবার উত্তরটা বলো। এবার দেখি, এবার এবার কে কে পারেন বলেন। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। তাহলে এই শব্দের মধ্যে দুটো ধ্বনি পরস্পর জায়গা বদল করবে, তাহলে কোনটা বলতো? শব্দের মধ্যে দুটো ধ্বনি জায়গা বদল করে। যেমন আমরা যদি বলি, এই যে যেমন আমরা বলি এই রিক্সা, আমরা কি বলি? এই রিক্সা, এদিকে আসো। এই যে রিক্সা বানানটা তালব বসে না, এই রিক্সা, এই যে প্রথম ধ্বনির কিন্তু ঠিক থাকবে। রস্কের রি, স কি করবে? মাঝখানে ঢুকে পড়বে। ক কি করবে? শেষে চলে যাবে। এটার নামই হলো ধ্বনি বিপর্যয় অথবা বর্ণ বিপর্যয়। আর একটা উদাহরণ যদি দেখো, দেখো নকশা, এই দেখো প্রথম ধ্বনিটা এর কোনো চেঞ্জ নাই, দন্ত ন, এই তালবস্যা মাঝখানে ঢুকবে, ক শেষে চলে যাবে। এটাকে বলে ধ্বনি বিপর্যয় অথবা বর্ণ বিপর্যয়। এবার মেয়েরা বলে ছেড়ে দেয়, তুমি একটা পিশাচ, তুমি একটা পিশাচ। এই পয়রসিকারে পি, পয়রসিকারে পি, চ মাঝখানে ঢুকাই দাও, হয়ে যাবে পিশাচ। যখন ব্রেকআপ ঘটে কয় পিশাচ, শয়তান। এই পিশাচ হয়ে যাবে পিশাচ। মনে থাকবে? ওই তো আবার শুরু করছে ইফতারি পর কি গান গাওয়া হালাল নাকি জায়েজ। ওরে বাইরে, হুজুরা দেখি রাশমিকা মান্দানার প্রেমে হাবিডুবু খায়, আর আমরা একটু কইলি দোষ, সব জায়গায় দোষ। আমরা বাংলা টিচারদের দোষের কোনো শেষ নাই। হুজুররা যে ওয়াজ নসিহতে গান গায়, কত দেয় বিড়ি খাওয়ার স্টাইল শিখায়, রাশমিকা মান্দানার প্রেমে হাবুডুবু গায়, আহ কি শান্তি। আরে আমরাই নাসির স্যার একটু ক্লাসের মধ্যে টুকটাক একটু গান টান গাই, তাতেও দোষ। কই যামো, আর ভাল লাগে না। আর বাংলাদেশে থাকুম না, বাংলাদেশে থাকতাম না, তোমাদের সাথে আর থাকতাম না রে। এ কি হবে দ্রুত বলো। তাসনিয়া বলছে স্যার অপশনগুলো মাঝে মাঝে ক্লিয়ার দেখা যায় না কেন? হয়তো তোমাদের নেটের কারণে এটা হতে পারে, নেটের কারণে। পয়টা বলো তো, যোগরূঢ় শব্দ কোনটি? অনেকবার পড়িয়েছি, প্রাইমারি পরীক্ষা 2024 সালে আসছে। বলো বলো বলো, দ্রুত বলো, দ্রুত দ্রুত দ্রুত। এটা কি হবে বলো তো, বলো দ্রুত। এটা কি যোগরূঢ় শব্দ কোনটি? বাঁশি, তৈল, পঙ্কজ, চিকামারা। কি হবে? সত্য কথা, সত্য কথা। তুমি দেখবা কিছু হইলে নাসিস স্যারের দোষ, কিন্তু তুমি ওয়াজ শুনতে যাও, ওয়াজের মাঠে হুজুরা গান গায় সব জায়গায়। আমার বাস্তব কথা, আমি রাশমিকা মান্দানা, এই মান্দানা নামই উচ্চারণ করতে পারি না ভাই, তারপরও আমার দোষ দেয় মানুষে। এই যোগরূঢ় শব্দ কোনটা? দ্রুত বলো, কারা কারা পারো দ্রুত। হ্যাঁ দ্রুত 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 দ্রুত। পঙ্কজ। আচ্ছা দেখি, একটা টেকনিক আছে যোগরূঢ় শব্দ টেকনিকটি মনে আছে? দুষ্ট কোথাকার, বলদ কোথাকার, বলদ। তা বলদ রাজপুত, বলদ রাজপুত কি করে? পঙ্কজ। বলদ রাজপুত পঙ্কজ মহাযাত্রা করে। কি করে? বলদ রাজপুত পঙ্কজ মহাযাত্রা করে। কই গেল? জলধির কাছে গেল, জলধির কাছে গেল। এই টেকনিকটা আমি লিখে দিয়েছিলাম। যোগরূঢ় শব্দ এর বাইরে আসে না। তার বলদ কি শব্দ? যোগরূঢ় শব্দ। রাজপুত, রাজপুত পঙ্কজ মহাযাত্রা, আর হলো জলধি, এই কটাই হলো যোগরূঢ় শব্দ। দ্রুত লেখো, দ্রুত দ্রুত দ্রুত। ফাতেমা খাতুন স্যার আমার মেসেজ কখনই পড়েন না কেন? এই তো বেবি পড়ে দিলাম। ইয়াসমিন আক্তার, ইতি, সুমি আক্তার, ইতিহানুল আক্তার, নাগুর, আপনি তো দুষ্ট কুকিল, আতিকুল ইসলাম, আফরোজা, এই যে রসন রোজ, আখি বেগম, আমি সবার নামই তো পড়ি, মৃত্তিকা, এই যে রাশেদা, সবার নামই তো পড়ি, তাই না? দ্রুত লাগে দ্রুত লাগে দ্রুত। তাহলে কি হবে বলো তো? তা যোগরূঢ় শব্দ কোনটা বলো, কোনটা হবে? এই যে পঙ্কজ, পঙ্কজ পঙ্কজ। পারছে সবাই? গুড, দ্রুত লেখো। হবে গুড। পরটা দেখি, জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়া। ওয়াও, জোস একটা জিনিস। জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায়, এটা কোন কর বলো? এটি কোন কর্তায় সপ্তমী? জেলের নিচে দাগ কিন্তু, কর্তায় সপ্তমী, কর্তায় প্রথমা, কর্তা কর্মে সপ্তমী নাকি কর্মে প্রথমা? দ্রুত বলো, দ্রুত। যেটুকু সময় তুমি থাকো কাছে,
মনে হয় দেহে প্রাণ আছে, বাকিটা সময় যেন মরণ আমার, হৃদয়ে জুড়ে নামে অথই আধার। দ্রুত বলো, তাড়াতাড়ি। কি হবে? এটা কিন্তু পরীক্ষা আসছে, সবার পারতে হবে। দ্রুত দ্রুত দ্রুত। কি হবে বলো না, বলো না, কি হবে? জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায়। সবার উত্তরটা পাওয়া উচিত ছিল। দেখি আমাকে কে কি উত্তর। বিপাশা তিনি বলেছেন স্যার ক। লুৎফুর রহমান তিনি বলেছেন ক। রক্সিও বলেছে দিলাম তো, কর্তায় প্রথমা। মনসুর আলী কর্তায় প্রথমা। রিক্তা নো জেলে, তাই তো মূল শব্দ গো মনা। রহিমা ইসলাম কর্তায় প্রথমা। সীমা রুকসান আক্তার খ কর্তায় প্রথমা। এটা কিন্তু অনেকেই তোমরা ভুল করেছিলে, তাই না? কিন্তু যারা কারকের ক্লাস আমার করেছে তাদের ভুল হওয়ার কথা না। এখানে দেখো, জেলে ভাই ধরে মাছ মেঘেরও ছায়ায়, এখানে মূলত ভার খুঁজবে। ভার কোনটা? এই যে মাছ ধরাটা, এই যে ধরে, ধরাটা হলো এখানে ভার। এখানে ভার বা ক্রিয়াপদ কোনটা? ধরাটা। দেখো এই বাক্যে ধরার কাজটা কি জেলে নিজে করে? হ্যাঁ, এই বাক্যে ধরার কাজটা যদি জেলে নিজেই করে তাহলে সেটা 100% কর্তাকারক। যেহেতু ধরার কাজটা জেলে নিজেই করতেছে, আর জেলে তো জেলের ভিতরে তো কোনো বিভক্তি নেই, সুতরাং এটা কর্তায় প্রথমা বা শূন্য বিভক্তি। উত্তর হবে কর্তায় প্রথমা বা শূন্য, কর্তায় প্রথমা বা শূন্য। মনে থাকবে? অনেকে তো সপ্তম বলছো। এই দেখছো রীতা ইয়াসমিন লিখছে স্যার গানটা না সুন্দর, এ গান আমিও পারি স্যার, কমন পড়ে গেল সীমা খান। বাবা দেখছো, এই যে দেখছো আমি নাকি খালি গান গাই, দেখছেন আমার দুষ্ট ছাত্রীগুলা কত সুন্দর গান গায়। দেখছেন? ওই তো খালি আমরা একটু কইলি দোষ। লিখছেন সবাই? তাহলে এই যেহেতু অনেকে তোমরা মনে করো যে জেলে এর ভিতরে কোনো বিভক্তি আছে, আসলে এখানে কোনো বিভক্তি নেই। আবার যদি বলি ছেলে, এর বিভক্তিও, এর ভিতরে কোনো বিভক্তি নেই। এই জন্য কর্তায় প্রথমে। অনেকে আবার ভুলে মনে করো না, এখানে মূল শব্দ কিন্তু জাল। জেলের মূল শব্দ কি? মূল শব্দ কিন্তু জাল, মূল শব্দ জেল না। হ্যাঁ, মূল শব্দ কিন্তু জেল না। ওকে, পরেরটা দেখি, পরেরটা পরেরটা পরেরটা। ও সাথী, বাবা সাথী দিয়ে আসছে। সাথী কোন লিঙ্গ বলো না? ও সাথী রে, তুমি ছাড়া ভালো লাগে না। হ্যাঁ, গানও কমন পড়ে। গুড। আমার ক্লাসে এটাই দেখছো, মৃত্তিকা সুন্দর একটা কথা বলছে যে নাসিসের ক্লাসে গানও কমন পড়ে। দেখছেন আমি যে গান গাই সে গানও কমন পড়ে তোমাদের সাথে, তাই না? তো এই সাথী কোন লিঙ্গ দ্রুত বলো? পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ নাকি উভয় লিঙ্গ? দ্রুত বলো। দ্রুত। মেঘের করে রোদ, মারুফা আক্তার, জুনায়া, টুম্পা, ভের, সীমা খান, দ্রুত সুজন, লিয়াকত কাদেরি, দ্রুত সাপি অনেক আনন্দ করে, পনের মধ্যে মন থাকে বেশি। ধন্যবাদ আপনাকে। ফাতেমা খাতুন থ্যাংক ইউ। মিস ববি, রনক জাহান, সেলিম মাহমুদ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়ারা পুরা। এই যে দেখ একটা জিনিস কি, সারাদিন দেখবেন আমরা রোজা রাখি, সারাদিন রোজা রাখার পর শরীরটা ভালো লাগে না এমনি, তো একটু মজা মজা একটু বিনোদনের দরকার আছে ভাই। হাজার হাজার কোটি কোটি টাকা মানুষের কি করতেছে দেখেন, হাজার হাজার কোটি কোটি টাকা মানুষের পাচার করতেছে, মানুষের চুরির চোট্টামি করতেছে। এই যে দেখেন মানুষের হক নষ্ট করতেছে, এই যে দেখেন মানুষের জমি দখল করতেছে, মানুষের ঘর বাড়ি নির্মাণ করে নিয়ে যাইতেছে কিছু এক শ্রেণী মানুষ। ওরে ভাই, আর আমরা একটু ক্লাসের ভিতরে একটু দুষ্টমি করি, তা তো ভাইরে দুই একজন বলবি ভাই সমালোচনা থাকবেই, কিন্তু আমাদের পড়াশোনাটা থাকতে হবে রোমান্টিক মুডে। আমাদের পড়াশোনা হবে রোমান্টিক মুডে। পড়াশোনার ভিতরে যদি আনন্দ বিনোদন না থাকে তাহলে সেটাকে পড়াশোনা বলা যাবে না। দ্রুত বলো দ্রুত বলো দ্রুত দ্রুত দ্রুত। তার কি হলো? তাহলে এরা কি হবে? বধূ, সাথী, বন্ধু, সঙ্গী। এই যে শুধু অনেকগুলো উদাহরণ দিয়েছে। থ্যাংক ইউ। উভয় লিঙ্গ। এই যে অর্জুনমুখী অনন্যা তিনি বলছে স্যার আপনার গান শুনতে আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ বেবি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি আপনাদের কি স্যার আপু গুলিয়ে ফেলেছে গো শুদ্ধ নাচি স্যার পরিমণি? আরে না, পরিমণি এখন ভালো লাগে না আমার কাছে। সাথী ও সাথীরে গানটা কমন পড়ছে। এই যে দেখো রেজাওয়ান আলী লিখছে, দেখছেন? তার নাকি সাথী ও সাথীরে গানটা কমন পড়ছে না। সালমান শাহ, আমি একটা জিনিস কি জানো, আমি প্রতিদিন এখন থেকে কি করি, মানে সপ্তাহে 2 থেকে 3 দিন সালমান শাহ সিনেমা দেখি। আমার যখন আজকে একটা সিনেমা দেখছি কি জানো, তোমাকে চাই একটা সিনেমা দেখছি, আমার যখনই ভাল লাগে না আমি সালমান শাহ শাবনূরের সিনেমা দেখি, আমার কাছে ভাল লাগে। এক কথায় অন্যদের কেমন লাগে আমি জানি না, আমার কাছে ভাল লাগে। আমি সালমান শাহ মানে সেই ফ্যান, অনেক আগে থেকে সিলেট গিয়েছি,
তার কবর সেখানে জিয়ারত করতে গিয়েছিলাম। আমি ছোটবেলা থেকে তার ভক্ত। আমি গতকাল রাতেও একটা সিনেমা দেখেছি সালমান শাহর, আজকেও একটা দেখেছি। মানে যখনই সুযোগ পাই আমি বাসায় যাই, আধা ঘন্টা সময় পেলে আধা ঘন্টা আমি টিভিতে কি করি, আমি একটু সালমান শাহ সিনেমা দেখি, ভালো লাগে। এই এখন এক একজনের এক একটা জিনিস হবি থাকে না, কারো এক একটা জিনিস হবি থাকে। আমাদের তো মনে করি সময় থাকে খুবই কম, যতটুকু সময় পাই আমি একটু এটাই দেখি। স্পষ্টবাদী স্যার, একটা দুঃখের গান, প্রেমের গান ভালো লাগে না, উফ, একটা দুঃখের গান গাইতে কইছে রে। সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে। উভয় লিঙ্গ, এটা কোন লিঙ্গ? কারণ এই সাথী যখন আমরা শব্দটা বললাম, তখন এর ভিতরে একজন পুরুষকেও বোঝায়, একজন লেডিস কেও বোঝায়, সুতরাং এটা হবে উভয় লিঙ্গ। কার কার হয়েছে বলেন তো, দ্রুত বলো, কার কার হয়েছে? দ্রুত 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 বলো, কার কার হয়েছে? কার কার হয়েছে দ্রুত বলতে হবে। এই উত্তরটা কে কে পেরেছেন? আর সাথী বানানটা কখনো দীর্ঘিকার দিবেন না, এটা অবশ্যই হ্রস্বইকার দিবেন, এটা কখনোই দীর্ঘইকার দিবেন, এটা উভয় লিঙ্গ। এরকম আছে বন্ধু, এ বন্ধু এটা ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। তারপর এই যে বন্ধু, এ বন্ধু কি? বন্ধু অবশ্যই কি, এটা একটা উভয় লিঙ্গ। আবার দেখো বেবি, বেবি মানে শিশু, শিশু যখন বলবো তখন শিশুটাও কি উভয় লিঙ্গ, তাই তো? বন্ধু যখন বউ নিয়ে আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটে যায়, ওরে বাবা, বুকটা ফাইটে যায়। কি যে তোমরা রে ভাই, এইটা রে ফাইটে যায়, ওরে বুকটা ফাইটে যায়, তাই না? তাই তো। আচ্ছা, আমি আপনাদেরকে এই জিনিসটা আবার একটু দেখাই, যে জেলে ভাই ধরে মাছ একটা পড়াইলাম না, এখানে জিনিসটা হলো, একটা জিনিসটা আমি শিখাই দিই, এটা হলো কর্তাকারক। নাম কি? একটা হলো কর্তাকারক, হ্যাঁ, আর একটা হলো কর্মকারক। এই দুইটা জিনিস একটু ভালো করে শিখাই দিই, অনেকবার শিখাই, তাহলে ভুলটা হবে না। কর্তাকারক মনে রাখবা, একটা বাক্যের ভিতরে তুমি কারক নির্ণয় করবা, কি জানো? কারক নির্ণয়ের ক্ষেত্রে একটা জিনিস মাথা রাখবা, তোমার যেখানে দাগ দেওয়া থাকে ওই সাবজেক্টটা বের করবা, আর একটা হলো ভার্ব বের করবা। ভার্ব কি স্যার? যেটা ক্রিয়াপদ। এই দুইটা যদি বের করতে পারো তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, এটা হলো কর্তাকারক। আর কর্তাকারক হলো সাবজেক্ট যেটা থাকবে ও নিজে ভার্বের কাজ করবে। যদি বাক্যের ভিতরে দেখো সাবজেক্ট নিজে ভার্বের কাজ করে, তাহলে সেটাই হলো কর্তাকারক। আর যদি দেখো সাবজেক্ট নিজে ভার্বের কাজটা করে না, সেক্ষেত্রে তুমি সেকেন্ড ধাপে চলে যাবা কর্মকারকের ক্ষেত্রে। আর কর্মকারকের ক্ষেত্রে তুমি কি করবা? সেকেন্ড ধাপে গিয়ে তুমি ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করবা, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করবা, ভার্বকে কি করবা, কি বা, দ্রুত লেখো, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করবা। যেমন একটা পরীক্ষা আসছে, দেখো, এই যে পরীক্ষা এলেই তার চোখে জল ঝরে, এই যে এই পরীক্ষা এলেই, পরীক্ষা এলেই তার চোখে কি, তার চোখে জল ঝরে। তা এই বাক্যে পরীক্ষা কোন কারক? তোমরা একটু বলো তো দেখি, পারো কিনা? পরীক্ষা কোন কারকে কোন বিভক্তি বলো? তোমরা এখনো গান নিয়েই পড়ে আছো। সারি রে, তোমরা এখনো গান নিয়ে পড়ে আছো? হ্যাঁ, আরে কম প্রশ্ন দিছে, সমস্যা নেই, এটা শিখাই দে একটু। স্লাইডের ভিতরে কম প্রশ্ন দিছে কেন আমি নিজেও জানি না, অবাক। দ্রুত দ্রুত দ্রুত, এটা কোন কারক বলে? পরীক্ষা এলেই তার চোখে জল ঝরে, পরীক্ষা কোন কারকে কোন বিভাগ? দেখি কতজন পারো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। আমাদের সুজন অল টাইম রেডি থাকে, তিনি অল টাইম বলেছে স্যার কর্তাই শূন্য। আমরা দেখি এটা কি হয়, দ্রুত বলো দেখি। কি হবে? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। গান কি, আজান কিন্তু দিয়ে দিয়েছে, দ্রুত বলো। স্যার কর্তায় শূন্য, করণ কারক, না 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 না। এই বাক্যে ভার কোনটা? ভার খোঁজো, ভার, এই, এটা হলো ভার, এটা হলো ভার, তাই না? আচ্ছা, এই বাক্যে আসার কাজটা কি পরীক্ষা নিজে করছে? আসার কাজটা পরীক্ষা নিজেই করছে, সুতরাং এটা হলো কর্তাকারক। কোন কারক? কর্তাকারক। কোনো বিভক্তি আছে? নাই, তার মানে কর্তায় শূন্য বা প্রথমা বিভক্তি।
কর্তায় প্রথমা বা শূন্য, তাই তো? আচ্ছা, আমি আর একটা উদাহরণ তোমাদেরকে দিয়ে দিই, দাঁড়াও। বলো এটা কোন কারক, দেখি কে পারেন। তুমি তো বলো। বলো বলো বলো। হুম 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 দ্রুত বলো, দ্রুত বলো। পাহাড়ে ঢালবে জল নামছে, কোনটা হবে? কর্তায় শূন্য, কর্তায় শূন্য, কর্তায় শূন্য, কর্তায় শূন্য। তোমরা এই মল্লিকা, তুমি করণ বললা কেন? কট খাইলাম স্যার, মেঘেল কুলেরো, তাসফিয়া, সাদাত রাকিব। আচ্ছা আমরা দেখি। আচ্ছা দেখো, এখানে একটা জিনিস মাথায় রাখবা, যেখানে তোমার দাগটা থাকবে সাবজেক্ট আর কি, এরপরে ভার্ব খুঁজবা। হ্যাঁ, এদিকে যদি ভার্ব পাও তাহলে কোনো টেনশন নেই। আর একটা আছে, যেমন আর একটা এরকম উদাহরণ দিই তাহলে দেখবা। যেমন দেখো, কয়কারে কা রাখা কারক পড়ায় তারক ঠাকুর, এরকম একটা পরীক্ষার আগে প্রাইমারিতে আসছিল। কারক পড়ায় তারক ঠাকুর, এখানে তারক ঠাকুরের নিচে দাগ। তোমরা মনে করো না যে শেষে থাকতে পারে না। কারক নির্ণয় করবা কোথায়, দাগটা কোথায়, একদম শেষে। এই পাশে তো কোনো ভার্ব নাই, তখন তুমি এই পাশে ভার্ব খুঁজবা। হ্যাঁ, এই পাশে ভার্ব খুঁজবা। এখানে দেখো, এখানে সাবজেক্ট, এরপর ভার্ব খুঁজবা কোনটা, সামনে। সামনে যদি না থাকে তখন পিছনে ব্যাক করো, যেহেতু সামনে আছে, নামছে মানে নামা, একটা কাজ, ক্রিয়া। তাহলে এই ক্রিয়াটা, এটা হলো ভাব, এটা কি, এটা হলো ভার, এটা কি ভাব। এখন তুমি দেখো, এই বাক্যের নামার কাজটা কি জল নিজেই করছে? এই বাক্যের নামার কাজটা কি জল নিজে করছে? অবশ্যই করছে। এর পাশে কি আছে ইয়া দেখার তোমার টাইম নাই পরীক্ষার হলে। পরীক্ষার হলে ওগুলো দেখবাই না তুমি, ভার তোমার সাথে সম্পর্কিত থাকবে ভার্বের। তো এখানে নামার কাজটা তো জল নিজেই করছে, সুতরাং এটা কি হবে, কর্তা কারো কোনো বিভক্তি নাই, সুতরাং কর্তায় প্রথমা অথবা কর্তায় শূন্য বিভক্তি, কর্তায় প্রথমা অথবা কর্তায় শূন্য। পরে বাক্যটা দেখো, এখানে বলছে কারক পড়ায় তারক ঠাকুর। এখন এখানে তারকটা, এখন তুমি ভার খোঁজো, ভার কোনটা, এখানে এই পড়া, এটা হলো ভার, এটা হলো ভার বা ক্রিয়াপদ। দেখো তো এই বাক্যে পড়ানোর কাজটা কি তারক ঠাকুর নিজে করেছে? এই বাক্যে পড়ানোর কাজটা কি, পড়ানোর কাজটা কি তারক ঠাকুর নিজে করছে? হ্যাঁ অবশ্যই, এই বাক্যে পড়ানোর কাজটা তারক ঠাকুর নিজেই করছে। সুতরাং যেহেতু পড়ানোর কাজটা তারক ঠাকুর নিজেই করছে, সুতরাং 100% এটা কর্তা কারক, কোনো বিভক্তি নেই। তাই এটা কি হবে, কর্তায় প্রথমা অথবা কর্তায় প্রথমা অথবা কর্তায় শূন্য বিভক্তি। দেখছো তোমরা কিন্তু অনেক বস, তাই না? তোমরা অনেক বস, তোমরা অনেক বস, তাই না? হ্যাঁ, এই যে দেখো, তোমরা কিন্তু পারো। আসল কথা হলো বেসিক জ্ঞান থাকলে তোমরা অবশ্যই পারবা। আজকে ভোর রাতেও আবার তোমাদের সাথে কথা হবে, ভোর রাতেও আবার নতুন, তোমার সব মিস করবে একটা জিনিস কি শোনেন, আমাদের রমজান মাস, এটা রোজা রাখতে হবে। রোজা হলো মুসলমানদের জন্য ফরজ ভাই, এটা কোনো মিস করা যাবে না। তা রোজা রাখা ফরজ, নামাজ রোজা এগুলো তো একদম ফরজ, ঠিক আছে? তো এই ফরজের কাজগুলো তো আমরা করবোই, পাশাপাশি যেহেতু আমাদের একটা রিজিকের দরকার আছে, আমাদের একটা আইডেন্টি দরকার আছে। তুমি দেখবা যে তুমি বিয়ে শাদী করতে গেলেও মানুষ একটা আইডেন্টি চাচ্ছে। মানুষের কখনো ক্ষতি করবা না, আর কখনো মানুষের এই জিনিসটা করবা না, কোনো মেয়েদের, বিশেষ করে মেয়েদেরকে তোমরা এই কাজটা করবা না যে তোর বিয়ে হয় না, কবে বিয়ে হবে, এই কথাটা বলাই যাবে না ভাই। জন্ম মৃত্যু বিবাহ সম্পূর্ণ আল্লাহর কাছে, এটা মাথা ভিতরে গেঁথে রাখবেন। আর কখনো মানুষকে কোনো ইনসাল্ট করা যাবে না, এটা হলো মানে রমজান মাসে একটা শিক্ষা, ঠিক আছে? তো আপনাদের মনে করেন যে অনেকে ঈদের সময় বাড়ি যেতে অনেক কষ্ট লাগে, অনেকে চাকরি থাকে না, এটা অনেক সময় খুব কষ্টদায়ক। আসলে এই জিনিসগুলো আমি অনেক ফেস করেছি, তো এজন্য আমি জানি আসলে মানে গ্রামে যেতে অনেকে লজ্জা লাগে, এটা সত্য কথা। কিন্তু অনেকে যাদের চাকরি থাকে না, একটা বেকার ছেলে মেয়েদের গ্রামে যেতে লজ্জা লাগে। অনেকে বলে যে তোর অনেক পড়াশোনা করলি, কই একটা চাকরি বাকরি তো হইলো না, অমুকের ছেলে তো আর্মিতে চাকরি হইলো, পুলিশে চাকরি হইলো, বিডিএর চাকরি হইলো। এক কথা, একটা গ্রামের মানুষ তোমাদের চায় যে তুমি পড়াশোনা করেছো, তোমার একটা চাকরি হোক। আর তুমি যে তোমার মানুষ অনেক নেগেটিভ ভাববে তোমার চাকরি না পাইলে, বলবে ওই মেয়েটারে ভার্সিটিতে পড়াইছে, ওর চাকরি বাকরি হয় না, হয়তো প্রেম প্রীতি করছে। ছেলেটা ভার্সিটিতে পড়াশোনা চাকরি পায় না, মনে হয় প্রেম প্রীতি করছে। মানে তুমি যে একজন মেধাবী ছিলা, এটা তারা বিশ্বাসই করবে না যে তুমি যদি জব না পাও। এই জন্য বললাম যে ভাই তুমি নিজের পড়াশোনা নিজে চালিয়ে যাও। তবে একটা জিনিস আমি সবাই একটু বলি, ভাই তোমার নিজ স্থান ত্যাগ করো, তুমি নিজের এলাকায় কখনোই থাইকো না। যদি সুযোগ থাকে নিজ জেলাটা তুমি ত্যাগ করো ভাই।
তুমি নিজ বাড়িটা ত্যাগ কর, তোমার নিজ এলাকার মানুষ তোমাকে কখনো তোমাকে চাকরি পেতে দিবে না। ওদের কথা শুনতে শুনতে তোমার মস্তিষ্ক বিকৃত হয়ে যাবে। তোমার বা মনে করো বাসা তুমি যেখানে থাকো, তুমি আরেক জেলায় যাই পড়াশোনা করো, পালে তুমি ঢাকা শহরে আশেপাশে টিউশনি করায় কষ্ট করে হলেও তুমি পড়ো। তারপর বললাম যে তুমি পড়ো, নিজের এলাকা ছাড়ো, নিজ এলাকা ছাড়ো, মানুষের কথা দরকার নেই। অন্য এলাকার মানুষ, তুমি নতুন পরিবেশে যাবা, নতুন মানুষের সাথে জানবা, শিখবে, তারা তোমাকে কখনোই তোমাকে হতাশায় ভিতরে ফেলবে না, বরঞ্চ তারা হেল্প করবে। কিন্তু তোমার গ্রামে তুমি থাকলে তোমার পাড়া প্রতিবেশী মানুষ তোমাকে শান্তিতে থাকতে দিবে না। এই যে তোমার বিয়ে নিয়ে টিটকারি মারবে, তোমার দেখা যাবে তোমার তুমি বেকার আছো এটা নিয়ে টিটকারি মারবে, এই জন্য বলবান দূরে থাকো ভাই, দূরে থাকো, পড়াশোনাটা লেগে থাকো। এক কথায় তুমি যেখানেই থাকো পড়াশোনা লেগে থাকো, চাকরি তোমার একটা হবে ইনশাল্লাহ। ঠিক আছে? হ্যাঁ, বিয়ে না করলেও দোষ, মানুষ কয় কয়টা প্রেমিক আছে, এটা সত্য কথা, মৃত্তিকা এটা সত্য কথা বলছে। কয় মাইয়ের বিয়ে বিয়ে হয় না, কার দেখো মনে হয় গ্রামে তো কয় মনে হয় লাং আছে, লাং। একেবারে এমন এমন কথা বলে মানুষের, মনে হয় যে মানে একদম মায়ের দিতে ইচ্ছা করে। এরকম অনেক মেয়েদের টিটকানি মেরে অনেকে কথা বলে যে হয় মেয়ের মনে হয় 2-3টা আছে, এরকম বলে। ভাই এগুলা ভুলেও করা যাবে না। একটা মনে করো যে মানুষ গ্রামের মানুষ যে কতটা নেক্সট, ভিলেজ পলিটিক্স যে কতটা খারাপ তুমি কল্পনা করতে পারবা না। তুমি গ্রামে যে মানে তুমি কল্পনা করতে পারো না ভিলেজ পলিটিক্স কতটা খারাপ। এই জন্য বললাম যে তোমরা যেখানে থাকো দূরে থাকো, কষ্ট করো। তুমি মনে করো তুমি খালি কষ্ট করো, কষ্ট সবাই করে, কষ্ট সবাই করে। আবার কিছু কিছু মেয়েরা অভিযোগ করো যে স্যার হাজবেন্ড জ্বালায়, অমুক। ভাই হাজবেন্ড তোমারে জ্বালায়, ওরকম দেখবো আরো হাজার হাজার পুরুষ আছে যারা স্ত্রীদের জ্বালায়, অভাব নেই। আবার স্ত্রীরাও হাজবেন্ডের জ্বালায়, এটা নিয়ে সংসার। আজকে ফেসবুকে দেখলাম ওই আলবি, জাহের আলবি না জানি কি একজন নায়ক, ভালো অভিনেতা, ভালো নাটক করে, তার বউ দেখলাম কত সুন্দর সংসার, একটা ছেলে আছে কি সুন্দর, দেখলাম সে আজকে সুইসাইড করছে। তা তুমি চিন্তা করো, তারা এমনি দেখায় তারা কত সুন্দর ফ্যামিলি, দাম্পত্য জীবন, তো সে সুইসাইড করে। এটা কোনো সমাধান বলেন? এটা তো জানেই যে এরকম টুকটাক হতেই পারে। সবকিছু মানে মেনটেন করে কিন্তু আমাদের চলতে হবে। সুইসাইড কেউ করবা না, কোনো সমাধান না। ঠিক আছে? নিজেকে প্রতিষ্ঠিত করো। ঠিক আছে? এক কথায় পড়াশোনার ভিতরে থাকো, পড়াশোনা থাকলে স্বপ্নের সন্ধে এটা লিখছে স্যার গ্রামে থাকি বুঝি মানুষের কথা কেমন। সত্য কথা, গ্রাম ত্যাগ করলে গ্রাম মানুষের গুলি করে মেরে ত্যাগ করবো, এই যে সুজন একটা কথা। ভাই আমার কিন্তু মনে হয় জানেন, আমি এমন সময় করতাম যে আমাদের এলাকার যদি আমি 2-3 জন, আমি এরকম ছোটবেলা মনে মনে ভাবতাম যে এই কয়টা মানুষ যদি মারিয়ে ফেলানো যায় তাহলে মনে হয় এলাকাটা শান্তি। তুমি দেখবা প্রত্যেকটা পাড়া, প্রত্যেকটা মহল্লায়, গ্রামে এটা আছেই ভাই। এমন কিছু দেখবা মানে কিছু লোক আছে, তুমি দেখবা 2 থেকে 3 জন দেখবা পুরুষ মানুষ আছে, 1 থেকে 2 জন দেখবা নারীরাও আছে এর সাথে। এই কয়টা মানুষ যদি প্রত্যেক এলাকা থেকে ওদের যদি মারিয়ে ফেলানো যায় তাহলে ওই এলাকাটা শান্তি বিরাজ হয়, ওই এলাকাটা পুরো শান্তি থাকে। এরকম প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা মহল্লায় তোমার একটা চাকরি পরীক্ষা তুমি দিবা, মানে তোমার চাকরিতে কি করবে, তোমার চাকরি পুলিশ ভেরিফিকেশন আসবে, দেখবা ও তো যেমনে হোক তোমার নেগেটিভ করে, তুমি আওয়ামী লীগ না করে তোমার আওয়ামী লীগ বানাই ছাড়বে। অর্থাৎ তুমি যদি মানে এক কথা তোমার যাতে চাকরিটা না হয় এর জন্য যা দরকার ওরা করে ছাড়বে। মনে করো একটা মেয়ের বিয়ে হয় না, একটা মেয়ের সম্বন্ধ আছে, ওই সম্বন্ধটা কেমনে ভাঙ্গানো যায়, ওই সম্বন্ধ মানে এর বিয়ে হইতেই দিবে না, কারণ সে চায় না তার নিজের মেয়ের চেয়ে ভালো কোনো জায়গায় ওই মেয়েটার বিয়ে হোক। এরকম কিছু কিছু সমাজে মানুষ আছে, তুমি দেখবা এগুলো পর হয় না, আপন গুলাই বাড়ির মধ্যে, এগুলো তুমি দেখবা না, এটা দেখবা নিজে বাড়ির মধ্যে হয়। একটা গ্রামে দেখবা একটা বাড়ি থাকবে, ওই বাড়িতে যদি দেখবা এখানে একটা ঘর, মানে চারপাশে দেখবা 4-5টা ঘর যদি থাকে এই বাড়িতে, এই বাড়ির মধ্যে মানুষগুলো, এই শয়তানগুলা বসবাস করে, গ্রামের জায়গা জমি নিয়ে বসবাস করে, মানুষের চাকরি বাকরি নিয়ে সমস্যা করে, মেয়েদের বিয়ে শাদী নিয়ে এই ঝামেলাগুলো করে, একটা মেয়ের বিয়ে হতে দেয় না। এই কাজগুলো দেখবা এই গ্রামে তোমার আত্মীয় স্বজনরাই করে, চাচা টাচা থেকে শুরু করে, খালা টালা থেকে শুরু করে, তোমার বাড়ির মানুষও করে, ওই দূরের মানুষ তোমার করে না। ঠিক আছে? এই জন্য তোমাদের বলি এই বাড়ি ত্যাগ করো। এই বাড়ি যদি ভালো কিছু করতে হয় বাড়ি ত্যাগ করো, এমন কোন জায়গায় যাও যেখানে তোমার পড়াশোনার পরিবেশ আছে, তাহলে দেখবা জীবনে ভালো কিছু হবে। তারপর তুমি গ্রামে প্রবেশ করো, জীবনে অনেক কিছু করতে পারবা। মনে থাকবে? এই যে রীতা এসপি, জি স্যার 2-3 জন না আরো বেশি থাকে, কথা সত্য কথা। ঠিক আছে? এই কথাগুলা এটা প্রত্যেক এলাকায় আছে। মানে আর গ্রামে কিছু মহিলার আছে সিসি ক্যামেরা, এক কথায় তোমার একদম সিসি করা, ওর বাসায় কে আইলো, অমুকের মাইয়েরা দেখছে, কার লাগে কথা কইছে, এ কি হয়, মানে এরা গ্রামে সিসি ক্যামেরা আছে। কিছু কিছু মহিলারা এদের কাজই এখান থেকে কথা নিয়ে এখানে পান খাইবো, আর এক জায়গায় লাগাইবো, ক্লিক লাগাইবো। মানে এই জিনিসগুলো গ্রামে একটা ভাইরাস, এগুলো থেকে আমরা শিক্ষিত শ্রেণী আমাদের দূরে থাকতে হবে। মানুষকে বুঝাতে হবে যে ভাই এইসব কইরো না,
এইসব করে মানুষ বলে যে গ্রামের মানুষের মতো সহজ সরল না, আর নাকি হয় না, গ্রামের মানুষ নাকি সহজ সরল। আমি মনে করি যে গ্রামের মানুষ সহজ সরল, এইটা যে কইব, আমি তো এই জীবনও বিশ্বাস করি না গ্রামের মানুষ সহজ সরল। আমি আমার গ্রামে যাই বছরে 2 বার, আমার গ্রামে আমি বছরে 2 বার স্যার আমি জীবনও যাই না, তাও অতিরিক্ত না, আমি 3 থেকে 4 দিন আমার গ্রামে থাকি। ওই 3 থেকে 4 দিন থাকি না, তার ভিতরে মনে করো যে অতিষ্ঠ, তাতেই আমি অতিষ্ঠ, এমন একটা অবস্থা। তবে হ্যাঁ, কিছু ভালো মানুষও আছে যাদের দেখলে পরাণটা জুড়ে যায়। কিছু কিছু এলাকা দেখবা, মুরব্বী দেখবা, কিছু কিছু মানুষ দেখবা, বা হিন্দু ধর্ম বা অন্য ধর্মাবলম্বী হতে পারে, এদের দেখলে তোমার আল্লাহ এই লোকটারে দেখছিলাম ভালো লাগে। কিন্তু তুমি দেখবা ছোটবেলায় তোমার যে ভিক্ষুকটা আছে, ওই ভিক্ষুকটা এখনো আছে, দেখবা ওর সাথে রাস্তায় দেখা হলে দেখবা হ্যাঁ এই তো ভিক্ষা করতে, তুমি এখনো বাইসে আছে। এইসব জিনিসগুলো কিছু কিছু মানুষ আছে। আবার দেখবা গ্রামের কিছু কিছু মানুষ আছে অনেক ভালো, আবার অবশ্যই তাদেরকে আমাদের রেসপেক্ট করতে হবে। জব মেডিসিনে থাকবা জব মেডিসিন হটলাইন 019015199501, এরকম 0203 এগুলো আমাদের হটলাইন নাম্বার। তোমরা ভর্তির জন্য এই নাম্বারে সবসময় তোমরা কল করবা। ভর্তির জন্য পেইড ব্যাচের স্টুডেন্ট যাদের আর্থিক সমস্যা থাকে, আমরা জব মেডিসিন সবসময় তোমাদের পাশে থাকি। যে জব মেডিসিন যারা আর্থিক সমস্যা থাকে তাদেরকে আমরা খুব কম টাকায় আমরা কোর্স করাই, তাই না? খুব কম টাকায় কিন্তু আমরা কোর্স করাই তোমাদেরকে। তোমরা দেখো আমরা কিন্তু বিসিএস কোর্স করাচ্ছি আমরা মাত্র কত টাকা জানো? অনলাইনে করাচ্ছি মাত্র 4000 টাকায়, একদম বই সহ। অফলাইনে করাচ্ছি আমরা মাত্র 8000 টাকায়। অনলাইনে করাচ্ছে মাত্র 4000, অফলাইনে 8000 টাকা করছি। এবং এগুলো একদম তোমাদের লেকচার আপডেট, লেকচার শিট একদম 10টা সাবজেক্টের 5টা বই, একদম লেকচার শিট একদম আমরা কিন্তু ফিরিয়ে দিয়ে দিচ্ছি। এখানে বিশেষ কোর্সটা তোমরা করে ফেলতে পারো। তারপর যদি তোমাদের মনে হয় যে না স্যার আমরা নিবন্ধনের কোর্সটা করব, তোমাদের যদি মনে হয় নিবন্ধন জেনারেল পার্টটা তোমরা করবা, তা জব মেডিসিনের জেনারেল পার্টটা তোমরা করতে পারবো মাত্র 1250 টাকায়। হ্যাঁ, এটা। আর অফলাইনে যদি ভর্তি হয় তাহলে মাত্র 6000 টাকায় তুমি করতে পারবা। এটার সাথে একদম লেকচার শিট, হ্যান্ডবুক সব ফ্রি। আবার তুমি সাবজেক্টিভে আছে নিবন্ধন, সাবজেক্টিভ আছে নিবন্ধন আমাদের সাবজেক্টিভও আছে। সাবজেক্টিভে যদি তুমি ভর্তি হতে চাও, সাবজেক্টিভে সেক্ষেত্রে 1650 টাকা তোমাকে পে করতে হবে। এরকম 10 থেকে 20তম গ্রেডের তুমি একটা কোর্স করতে পারো। সামনে অনেকগুলো 10 থেকে 20তম গ্রেডের কোর্স। আচ্ছা, কোর্সগুলো করলে তোমাদের বৃথা যাবে না। এগুলো করলে তোমাদের কখনো বৃথা যাবে না, টাকা পয়সা কিছু শিখতে পারবো। জব মেডিসিনে থাকলে অন্তত পক্ষে বাংলা, ইংরেজি, জিকে, হ্যাঁ ঠিক আছে, এই যে ম্যাথমেটিক্স এর ক্লাস, প্রত্যেক স্যারের কাছ থেকে তোমরা কিছু না কিছু অবশ্যই শিখতে পারবা। অন্যান্য প্রতিষ্ঠানে ভর্তির আগে তুমি অবশ্যই জব মেডিসিনের স্যারদের কোয়ালিটি সম্পর্কে দেখে নিবা, যে স্যাররা কেমন পড়ায়, ঠিক আছে, এটা দেখে নিবা। আমাদের প্রচুর পরিমাণে লাইভ ক্লাস হয়, ফ্রি ক্লাস দেই আমরা, এমসিকিউ সলভ দেই, ঠিক আছে। এখান থেকে তোমরা যাচাই করে নিজেরা পড়াশোনা করো। ভাই পড়াশোনা করবা, ফেসবুক চালাও। হ্যাঁ, ফেসবুক অনেক ছেলেরা অনেক কষ্ট করে, মনে করেন যে স্যার কোনো আপু কি ঢাকা মুভ করতে চান, তাহলে চলুন একসাথে থাকি। এই যে তন্নি লিখছে, তোমাদের জন্য আমরা এমন একটা জিনিস প্ল্যান করতেছি জানো, তোমাদের জন্য আমাদের বেকারদের নিয়ে অনেক প্ল্যান আছে। আমরা চিন্তা করতেছি ঢাকাতে আমরা একটা আবাসিক ব্যবস্থা করবো তোমাদের জন্য, এবং খুব কম টাকায় যাতে থাকা খাওয়া তোমরা থাকতে পারো। কারণ একটা গ্রাম থেকে একটা ছেলে ঢাকা শহরে এসে, মানে এক মেয়ে এরকম এসে কোথায় থাকবে, মানে ঢাকা শহর তুমি দেখবা 6 থেকে 7 হাজার টাকা নিচে হয়ই না। 6 থেকে 7 হাজার টাকার নিচে থাকা খাওয়া মানে কোনো অবস্থাতেই পসিবল না, ঠিক আছে। এই জন্য গ্রামগঞ্জ থেকে তোমরা অনেক সময় অনার্স কমপ্লিট করো, তারপর একটা চাকরির জন্য তোমরা দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াও। আবার ঢাকা শহরে প্রতি মাসে আসা যাওয়া, একটা চাকরি পরীক্ষা অনেকেই অ্যাপ্লাই করো, তারপর মনে করো যে এই ঢাকা যাবো, এতগুলা ভাড়া টাকা লস করবো, হ্যাঁ, তার সাথে যদি ঢাকা থাকা যায়, প্রতি শুক্রবার চাকরি পরীক্ষাটা দেওয়া যায়। এই জন্য আমরা তোমাদের নিয়ে একটা মানে একটা প্ল্যান করতেছি, দেখবো একটা যদি আমরা একটা আবাসিক ব্যবস্থা করতে পারি ছেলে মেয়েদের জন্য আলাদা, ইনশাল্লাহ খুব কম টাকায় আমরা যদি পারি তোমাদের ব্যবস্থা করতে, তাহলে এটা খুব ভালো হয় আমরা চিন্তা করতেছি। এবং তোমরা যাতে 6 মাস এসে থেকে এখানে থাকায় পড়াশোনা করে, আমাদের তত্ত্বাবধান থেকে যাতে পড়াশোনা করে একটা জব নিয়ে যাতে গ্রামে ফিরতে পারো, এই ব্যবস্থায় আমরা করবো ইনশাল্লাহ। আমাদের জন্য দোয়া করো, তোমাদের জন্য সব সময় আমাদের দোয়া থাকলো। ওকে, ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের এখানে একটা ওই আছে, সবাই নামাজে যাবেন, এখানে একটা আমাদের গুগল ফর্ম দেওয়া আছে, যাদের আর্থিক সমস্যা থাকবে তারা অবশ্যই গুগল ফর্মটা পূরণ করে রাখবেন, অবশ্যই ডিসকাউন্ট পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার আপনাদের সাথে সেহরিতে। আল্লাহ হাফেজ।